This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ এক্সপ্রেস at 9 এ দীপ আমরা প্রথমেই যে খবরে নজর রাখবো তা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য, কমিশনের নালিশ তৃণমূলের। আজ নির্বাচন কমিশনে যাচ্ছে শাসক দলের 10 সদস্যের প্রতিনিধি দল। জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। জেলা শাসকের থেকে এই বিষয়ে রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে কুরুচিকর মন্তব্য মানে পার্সোনাল অ্যাটাক, এটা কতদিন চলবে? রাজনীতির ক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে পার্সোনাল অ্যাটাক বা কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, তাহলে এর থেকে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে? হ্যাঁ দেখো, রাজনীতিতে এরকম বক্তব্য অর্থাৎ একে অপরের বিরুদ্ধে এরকম ব্যক্তিগত যে সমস্ত মন্তব্য, কুরুচিকর মন্তব্য, এটা কিন্তু এই রাজনীতিতে বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছে। এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের বক্তব্য যারা রাখছেন, যারা এই ধরনের মন্তব্য করছেন, তাদেরকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু ভালো চোখে দেখছেন না। কারণ যারা ভোটে দাঁড়াচ্ছেন, অর্থাৎ আমরা দেখছি যে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি করছেন এবং তার এই কটূক্তি থেকে কিন্তু তৃণমূল শিবির সেটা কিন্তু একেবারেই ভালো দেখছেন না। এবং তুমি যেটা বলছো সাধারণ মানুষের কাছে কিন্তু খুব খারাপ বার্তা যাচ্ছে। জনপ্রতিনিধিরা তারাই যদি একে অপরকে এই ধরনের মন্তব্য করেন এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে, তিনি একজন মহিলা, তাকে ঘিরে যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে খুব স্বাভাবিকভাবে কিন্তু মানুষ এটাকে খারাপ চোখেই দেখে। অপরদিকে তৃণমূল শিবির এই বক্তব্যকে ঘিরে কিন্তু তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। গতকালই কিন্তু তারা কমিশনে। ধন্যবাদ। তার মানে এই কুকথা স্রোত বন্ধ হবে, এটাই আশা করা যাচ্ছে। এদিকে গতকাল আক্রমণ করার পর আজ সাফাই দিয়েছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথার জন্য ক্ষমা চেয়েও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগ দিয়ে কিন্তু ছাড়েননি। কি বলেছেন গতকাল এবং কি বলেছেন আজ শোনাই আপনাদের। ইলেকশন কমিশনে তারা যেতেই পারেন, ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। ওরা যেটা করতে যাচ্ছে, প্রত্যেকবার মহিলা কার্ড খেলতে যায় আর ভোটের আগে চোট, এই যে রাজনীতি, এটা সাধারণ মানুষ ধরেছে। আর আমি সাধারণ মানুষের তরফ থেকে প্রশ্নও করেছি, যেখানে যা ইচ্ছা উনি মন্তব্য করেন, বাকিরা তো ভয় বলতে পারবো না। আমি সেই প্রশ্ন করেছি ওনাকে, আমার প্রশ্ন করার অধিকার আছে। আমাকে প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো। সন্দেশখালি দেখিয়ে দিয়েছে মহিলাদের প্রতি কত সম্মান দেয়। নেতারা 4-5 জন এমএলএ জেলে চলে গেছেন, বাকিদের বাড়িতে তল্লাশি চলছে। এই পরম্পরা চলবে এখন। যেন টিএমসি ডুবছে, যেন কাউকে তো ইস্যু করতে ভালো পেয়েছে, দিলীপ ঘোষকে ইস্যু করেছে। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব, তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে। কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? এবার নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরে। দিলীপ ঘোষের নামে একটি চিঠি ভাইরাল। চিঠিতে বিজেপির তরফে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। চিঠিটি আদৌ সঠিক কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। দিলীপ ঘোষের তরফে কোনো প্রতিক্রিয়াও মেলেনি। এর আগেও দিলীপকে জড়িয়ে ভুয়ো চিঠি প্রকাশ্যে এসেছিল। চিঠির কথা অস্বীকার করলেন না দিলীপ। আসি পরের খবরে। ইডির দপ্তরে যাবেন না চন্দ্রনাথ সিনহা। আজ রাজ্যের মন্ত্রীর বদলে কেন্দ্রীয় এজেন্সির দপ্তরে যাবেন তার প্রতিনিধি। শুক্রবার চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। তল্লাশি অভিযানে উদ্ধার হয় নগদ 41 লক্ষ টাকা। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হিমাদ্রি, চন্দ্রনাথ সিনহা তাহলে ইডির হাজিরা দিচ্ছেন না, ইডির কাছে তাহলে তিনি যাচ্ছেন না, কোনো প্রায়ের কাজ রয়েছে নাকি? একেবারেই দেখো, চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ সূত্রে খবর যে তিনি যাচ্ছেন না, তার প্রতিনিধি যাবেন। মূলত তাকে জেরা করার জন্য ডাকা হয়নি, এমনটা দাবি করা হচ্ছে তার ঘনিষ্ঠ সূত্রে। তাকে
ডাকা হয়েছে এ কারণে যে মোবাইলটি দিন কয়েক আগে উদ্ধার করেছিল বা বাজেয়াপ্ত করা হয়েছিল চন্দ্রনাথ সিনহার কাছ থেকে, যে ইডি হানা হয়েছিল বোলপুরের বাড়িতে, তখন সেই মোবাইলটিকে খোলার জন্য তাকে ডাকা হয়েছিল, এমনটা তাদের দাবি। যদিও ইডি সূত্রে খবর যে একাধিক বয়ানে অসঙ্গতি মিলেছে, পাশাপাশি আরও বেশ কিছু বিশেষ কারণে তাকে ডাকা হয়েছিল, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাও কিন্তু ইডি সূত্রে খবর। যদিও চন্দ্রনাথ সিনহা তিনি তার ঘনিষ্ঠ সূত্র মারফত জানাচ্ছেন যে তাকে জেরা করার জন্য ডাকা হয়নি বা তাকে সেই ধরনের কোনো সমন পাঠানো হয়নি, শুধুমাত্র যে মোবাইল, সেই মোবাইলের লক সেটাকে খুলে দেওয়ার জন্য ডাকা হয়েছে। সে কারণে তিনি প্রতিনিধি পাঠাবেন এবং তার প্রতিনিধি আজ যাবেন এবং সেই মোবাইলের লক খুলে দিয়ে আসবেন, এমনটাই। তিনি নিজের সশরীরে আজ ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অনেক ধন্যবাদ হিমাদ্রি, আমাদের সঙ্গে থাকো। 31শে মার্চ থেকে ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা বড় খবর আপনার জন্য, মহুয়া মৈত্র সমর্থনে প্রথম সভা কৃষ্ণনগরে। 1 এপ্রিল মুখ্যমন্ত্রী সভা বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন শেখকে ফের তলব করল ইডি। আজকেই তার হাজিরার নির্দেশ। এর আগেও 21শে মার্চ তলব করা হয়েছিল তাকে। ওদিন হাজিরা দেননি সিরাজউদ্দিন। হাজিরা এড়াতেই দ্বিতীয় নোটিশ পাঠালো ইডি। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, এর আগেও বারবার এরকম হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আর এই হাজিরাগুলো তারা এড়িয়ে গেছেন। এবার কি হতে চলেছে? দেখো, ইডি নিয়ম মেনে দ্বিতীয় দফায় তলব করেছেন শেখ সিরাজউদ্দিনকে। যদি শেখ সিরাজউদ্দিন নোটিশকে অবজ্ঞা করেন বা নোটিশের যদি জবাবে তিনি যদি হাজিরা না দেন, তাহলে কিন্তু তারই সমস্যা বাড়বে। অতীতে আমরা দেখা গিয়েছে যে একাধিকবার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে যারা হাজিরা এড়িয়েছেন তারা কিন্তু সমস্যাতেই পড়েছেন, কারণ একটা না একটা সময়ের পরে গিয়ে হাজির হতেই হবে। ফলে সেক্ষেত্রে শেখ সিরাজউদ্দিন তার আইনজীবীর সঙ্গে পরামর্শ নিয়ে কী পদক্ষেপ করেন সেদিকে নজর থাকবে, কারণ যে তদন্ত চলছে তাতে কিন্তু শেখ সিরাজউদ্দিনের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু অত্যন্ত তদন্তকারীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং শেখ সিরাজউদ্দিনের কাছে ওই এলাকা জুড়ে একাধিক অভিযোগ রয়েছে। ফলে বিপুল পরিমাণ সম্পত্তি, দুর্নীতির হদিশ এবং সর্বোপরি সেদিন হামলার দিনে শেখ সিরাজউদ্দিনের কি ভূমিকা ছিল, সবটাই কিন্তু এখন তদন্তকারী সংস্থাগুলির আতশকাচের তলায়। রনিপা, বেশ, ধন্যবাদ সৌরভ। আসি পরের খবরে। কমিশন 40 তারকা প্রচারকের তালিকা পাঠায় তৃণমূল। তালিকায় নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের। তৃণমূলের তালিকা প্রচারকের তালিকায় নাম রয়েছে যাদের তাদের কথা বলছি, তবে বাদ পড়েছেন কারা কারা সেই নামগুলো কিন্তু আরো বড়। মিমি, নুসরাত। প্রচারকের তালিকায় নাম নেই 2 তারকা সাংসদের, জানিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনীতির জলঘোলা চলছে। নাম রয়েছে দেব, শতাব্দী, সায়নী ঘোষের। নাম রয়েছে অদিতি মুন্সি, সায়ন্তিকাদেরও। তারকা প্রচারকের তালিকায় রচনা, জুন মালিয়ার নাম রয়েছে, তবে তালিকায় আরও একটা বড় নাম নেই, সেটা বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। অসুস্থতার কারণে নিজের কেন্দ্র আসানসোলে প্রচার করবেন শত্রুঘ্ন। নজর রাখবো আরও এক বড় খবরে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে অভিযোগ জানানো যাবে নির্বাচন কমিশনে। 29শে মার্চ থেকে রুট মার্চ সংক্রান্ত তথ্য কমিশনকে পাঠানোর নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে। রুট মার্চের তথ্য প্রকাশিত হবে কমিশনেরই ওয়েবসাইটে।